আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে রদবদল। তিস্তা প্রকল্পের জন্য প্রস্তুত চীন, সরকার চাইলেই কাজ শুরু, চীনা রাষ্ট্রদূত। ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত, হাইকমিশনার। পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে, স্বরাষ্ট্রমন্ত্রী। হজ যাত্রীদের মা বাবার মতো খিদমত করতে হবে, ধর্মমন্ত্রী। নিষিদ্ধ দলের তৎপরতা নিয়ে আইজিপির কড়া বার্তা। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলনকে এক করে দেখা ঠিক হবে না, মুক্তিযুদ্ধমন্ত্রী। রুমিন ফারহানাকে শহীদ মিনারে বাধা, বিএনপির নেতাকর্মী সহ 150 জনের বিরুদ্ধে মামলা। জাহানারার যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি। পাকিস্তান সীমান্তে গুলিবিদ্ধ হয়ে 2 ভারতীয় পুলিশ সদস্য নিহত। চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, দিনক্ষণ জানালো হোয়াইট হাউস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এর নির্দেশ দিয়েছেন বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিদেশে রাষ্ট্রদূত পদে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এদিকে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে আরডক থেকে সিজেএস পদে পদায়ন, 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার, 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জেড এম এমদাদুল ইসলামকে চট্টগ্রামস্থ ইবিআরসিতে পদায়ন, ইবিআরসির মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে 24 পদাতিক ডিভিশনের জিওসি এবং ডিজিএফআই-এর সংযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমানকে 55 পদাতিক ডিভিশনের জিওসি পদে পদায়ন করা হয়েছে। তিস্তা প্রকল্পে কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, সরকার চাইলেই চীন কাজ শুরু করতে পারে। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি। আরেক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ চীন চায় না। যে কোনো দেশের সঙ্গে চীনের সম্পর্ক তৃতীয় কোনো পক্ষের টার্গেট হলে ব্যর্থ হবে। এ সময় চীন ও বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। রোববার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না চীন। পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থ ও দুই দেশের জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা সবসময় একটি দূরদর্শী পন্থায় জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করার জন্য একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানিয়ে এসেছি। আমার মতে জনগণের মধ্যে বিনিময় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা সত্যিই আশা করি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী উপায়ে আমরা একসঙ্গে কাজ করার বিষয়গুলোকে এগিয়ে নিতে পারব। পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই আগামী 12ই মার্চ সংসদ অধিবেশন আহ্বান করা হবে বলে জানান তিনি। রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
শোনা যাচ্ছে পুলিশের টপ লেভেলে বড় পরিবর্তন আসতে পারে। সেটা কি শীঘ্রই আসবে নাকি আরও দেরি হতে পারে? এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে আর কি। তিনি আরও বলেন, আমরা জাতীয় সংসদের অধিবেশন আহ্বান কবে করা যায় আলোচনা করেছি। এটা নির্ধারণ হয়েছে যে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার কমপক্ষে 15 দিন আগে প্রজ্ঞাপন করতে হয়। এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তো রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজ যাত্রীদের মা বাবার মতো খিদমত করতে হবে। হজ যাত্রীরা আল্লাহর মেহমান, তাদের খিদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বিষয়। রবিবার 22 ফেব্রুয়ারি সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি হজ গাইডদের উদ্দেশ্যে এসব কথা বলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। হজ যাত্রীদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ গাইডদের প্রতি অনুরোধ জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, হজ যাত্রীদের রাজি খুশি করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। হজ ব্যবস্থার ক্ষেত্রে শৈথল্য বা উদাসীনতা পরিহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যে কোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রবিবার 22 ফেব্রুয়ারি বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশের সকল ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এর নির্দেশনা দেন। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না। রবিবার 22 ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সদস্যদের সঙ্গে এক মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনার এত বেশি অপব্যবহার হয়েছে যে এর ফলে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে। আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারপিটের অভিযোগে 150 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের অধিকাংশই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। রোববার দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক সমর্থক বাদী হয়ে সরাইল থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভুইয়া জানান, মামলার এজাহার নামীয় আসামি 5 জন আর অজ্ঞাত আসামি 140 থেকে 150 জন। ইতিমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে নিষিদ্ধ হলেন নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুল ইসলাম। ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো দায়িত্বে তাকে দেখা যাবে না। রোববার বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। এর আগে অস্ট্রেলিয়া প্রবাসী জাহানারা আলম এক সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। অভিযোগ তদন্ত করে দেখতে বিসিবি তদন্ত কমিটি গঠন করে। জাহানারা তাদের কাছে লিখিতভাবে একই অভিযোগ করেন। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর গত 4 ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্বাধীন তদন্ত কমিটি মঞ্জুরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে প্রাথমিক প্রমাণ পেয়েছে। তদন্ত কমিটির করা সুপারিশের ভিত্তিতে মঞ্জুরুলকে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটে কোনোভাবে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে একটি চেক পয়েন্টে কর্তব্যরত অবস্থায় গুলিতে নিহত হয়েছেন ভারতের পাঞ্জাব পুলিশের 2 সদস্য। গুরুদাসপুর জেলার দোরাংলা থানার আদিয়ান গ্রামের চেক পয়েন্টে অশোক কুমার এবং গুররাম সিং নামে 2 অফিসার গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাদের একজন সহকারী উপপরিদর্শক এবং অন্যজন হেড কনস্টেবল। সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ঘটনাটি ঘটেছে দোরাংলা থানার অন্তর্গত আদিয়ান গ্রামে।
জানা গেছে ভারত পাক সীমান্তের কাছে একটি চেকপোস্টে এই দুই পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে চেকপোস্টের কাছে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। অন্য নিরাপত্তা কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই দুই পুলিশ সদস্যকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাদের গুরুদাসপুরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে আগামী 31 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত প্রেসিডেন্ট চীনে সফর করবেন। এটা হবে 2017 সালের পর প্রথমবার কোনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বেইজিং সফর। নিজের প্রথম মেয়াদে 2017 সালে ট্রাম্পই শেষ কোনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চীন সফর করেছিলেন। গত শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা ট্রাম্পের চীন সফরের তারিখ নিশ্চিত করেছেন। এর আগে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুজনেই সাম্প্রতিক মাসগুলোয় দুই দেশের মধ্যে চমৎকার এবং ভালো যোগাযোগ হওয়ার কথা বলেছেন। নিজের পরিকল্পিত চীন সফর নিয়ে গত বৃহস্পতিবার ট্রাম্পও কথা বলেছেন। চীন সফর প্রসঙ্গে ট্রাম্প গত বৃহস্পতিবার বলেন, এটা হবে জমজমাট এক সফর। তিনি আরও বলেন, চীনের ইতিহাসে এ পর্যন্ত যত আয়োজন হয়েছে তার চেয়ে বড় পরিসরে আমাদের উপস্থিতি ও আয়োজন নিশ্চিত করতে হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।